নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে মার্কেটে একটা বড়সড় প্রেসার দেখা গেছে। এই ইন্ডেক্স লেভেলে খুব বড় একটা প্রেসার ছিল না, যদি এই নিফটি ফিফটির কথা দেখতে পাচ্ছেন 0.5% কিছুটা বেশি পড়েছে। তার সঙ্গে সঙ্গে এই নিফটি ব্যাংক এটা 0.68% পড়েছে। তারপরে এই বিএসসি সেন্সেক্স এটা 0.59% পড়েছে। তারপরে যদি অন্যান্য ইন্ডেক্স গুলো দেখেন, নিফটি নেক্সট 50 এটা পড়েছে 0.10%। তারপরে নিফটি ব্যাংক এটা 0.68% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.90% ডাউন হয়েছে। মিড ক্যাপ সিলেক্ট করেছে 0.40%। তারপরে এই 100, 200, 500 এইগুলো সব 0.40% এর ওপরে পড়া। মিড ক্যাপ 50 এটা 0.23% ডাউন। মিড ক্যাপ 100 এটাও 0.22% পড়েছে। আর যদি স্মল ক্যাপের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই স্মল ক্যাপ 100 এটা 0.5% এর ওপরে ডাউন এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.37% ডাউন। কিন্তু মার্কেট ব্রেথ সেটা কিন্তু খুবই খারাপ। তো যদি স্টক স্পেসিফিক কথা বলি, তো দেখতে পাচ্ছেন 3202 খানা স্টকের মধ্যে পড়া শেয়ারের সংখ্যা 2007 খানা এবং সেখানে বেড়েছে কতগুলো, এই 1083 খানা। মানে বলতে পারেন একটা বাড়া শেয়ারের সামনে দুখানা কিন্তু পড়া শেয়ার রয়েছে। তো আজকে বেশিরভাগ স্টকেই কিন্তু নেগেটিভ রিয়াকশন দেখা গেছে। এবং যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো সেক্টর ওয়াইজও কিন্তু খুব বড় পতন ছিল না। এই নিফটি অটো এটা 0.05% ডাউন। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.78% পড়েছে। এফএমসিজি এটা 0.20% ডাউন হয়েছে। আইটি পড়েছে 0.02%। তারপরে মিডিয়া এটা 0.40% পড়া। মেটাল এটা 0.36% পড়েছে। তারপরে ফার্মা এটা কিছুটা ভালো পারফর্ম করেছে 0.08%। তারপরে পিএসইউ ব্যাংক এটা 0.24% ডাউন হয়েছে। প্রাইভেট ব্যাংক, রিয়েলটি এগুলোতেও লাল নিশান দেখা যাচ্ছে। মানে এই ফার্মা সেক্টর ছাড়া সব সেক্টরই কিন্তু কিছু কিছু নেগেটিভে বন্ধ হয়েছে। তো এর আগে কি হচ্ছিল, কোনো ইন্ডেক্সে থাকা অল্প কিছু স্টক নিচের দিকে পড়ে সেই ইন্ডেক্সকে নিচে নামিয়ে আনছিল, কিন্তু আজকের দিনে ইন্ডেক্সে থাকা বেশি সংখ্যক শেয়ার কিন্তু নিচের দিকে পড়েছে। সেই কারণে কিন্তু এই যে ইন্ডেক্স এগুলোতে এরকম লাল নিশান দেখা যাচ্ছে, আর সেটাই কিন্তু পোর্টফোলিওতেও পাস অন হতে দেখা গেছে। তো অনেকের পোর্টফোলিও কিন্তু আজকে লাল নিশানে বন্ধ হওয়ার সম্ভাবনাই রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন যদি অ্যাসেট ক্লাসের কথা বলি, তো গতকাল এই বিটকয়েন এখানেও বড় ক্র্যাশ দেখা গিয়েছিল, প্রায় 6 থেকে 7% কাছাকাছি পড়েছিল। এবং যদি কথা বলি ইথেরিয়াম, তো এতেও যদি দেখেন এতেও কিন্তু একটা বড় পতন এসেছে। তবে আজকে ইন্ডিয়ান মার্কেট যেভাবে পড়েছে, গ্লোবাল মার্কেটে কিন্তু অত বড় পতন দেখা যায়নি। গ্লোবাল মার্কেট মোটামুটি ভালো পারফর্মই করেছে। আর আজকে এই নিফটি এক্সপায়ারি ছিল, তো এটাকেও একটা কারণ হিসেবে ধরতে পারেন। এই 26,200 এখানেই কিন্তু সব থেকে বেশি পুট রাইটার ছিল, মানে যারা মার্কেটকে এই ওপর দিকে নিয়ে যেত। তো সেই লেভেলটাকে ভাঙার পরে মার্কেট কিন্তু নিচের দিকে সার্প পতন দেখিয়েছে এবং 26,000-এর কাছাকাছি এসেই বন্ধ হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি, ইন্ডিয়ার যে রুপি এটাও ক্রমাগত দুর্বল হচ্ছে। দেখতে পাচ্ছেন এই 89.93-এর কাছে বর্তমানে ট্রেড করছে। তো এটা অল্প দিন আগেকারই রিপোর্ট। দেখতে পাচ্ছেন অনেক অ্যানালিস্ট মনে করেছিল যে মার্চ 2026-এ এই যে রুপি মানে ডলারের এগেনস্টে রুপি এটা 90-কে টাচ করতে পারে। কিন্তু দেখতে পাচ্ছেন এই রিপোর্ট পেশ হওয়ার মাত্র 10 দিনের মাথাতেই এই যে রুপি সেটা কিন্তু ডলারের এগেনস্টে প্রায় কিন্তু 90-এর কাছাকাছি চলে গেছে। তো এই যে রুপি সেটা কিন্তু ক্রমাগতই দুর্বল হচ্ছে। তো এই রুপি দুর্বল হয়ে কি হয়, ধরুন আপনি কোনো একটা জিনিস বিদেশ থেকে কিনতে গেলেন, তো সেখানে তো আপনি রুপিতে কিনতে পারবেন না, আপনাকে ডলারে কিনতে হবে। তো আগে ধরুন $1 কোনো জিনিস কিনতে গেলে ইন্ডিয়ান রুপিতে 80 টাকা 82 টাকা এরকম দিতে হতো। তো সেরকমই দেখতে পাচ্ছেন এখন $1 সেই একই জিনিস কিনতে গেলে 90 টাকা দিতে হবে। আর ভারত সরকার কি করে, বহু পরিমাণে ক্রুড অয়েল এই বিদেশ থেকে কিনে আনে এবং সেখানে টাকায় লেনদেন কিন্তু হয় না, এই ডলারের লেনদেন হয়। মানে এখন সেই একই জিনিস আনতে আগের থেকে বেশি টাকা কিন্তু খরচ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরবিআই যে গোল্ড কেনে সেগুলো কিন্তু এই ডলারেই হয়। তো এটাও কিন্তু মার্কেটের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। এবং এই রুপি দুর্বল হয়ে যাওয়ার কারণে এফআইআইদের বিক্রিটাও কিন্তু বন্ধ হচ্ছে না। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কারণ রয়েছে, যদি আজকে এই নিফটি ফিফটির টপ লুজার গুলো দেখি, মানে যেগুলো পয়েন্টের দিক থেকে বেশি নিফটি ফিফটিকে নিচের দিকে নামিয়ে এনেছে, তো এই এইচডিএফসি ব্যাংক এরা 41 পয়েন্ট নামিয়েছে। তারপরে রিলায়েন্স এটা 30 পয়েন্টের কাছাকাছি নামিয়েছে এবং আইসিআইসিআই ব্যাংক এটা 26 পয়েন্টের কাছাকাছি নামিয়েছে। তো কি কারণে এই তিনটে ব্যাংক মার্কেটকে এত নিচের দিকে নামালো, তো চলুন সেটা দেখে নিই। এবং তার আগে এটাও দেখে নিন যে এরই পরিবর্তে অন্যান্য কিছু ব্যাংক যেমন ইয়েস ব্যাংক এটা 1.38% বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে ইউনিয়ন ব্যাংক এটা 0.9% বেড়েছে। তো কি খবরে বেড়েছে, তো সেবি কিছু নিয়ম চেঞ্জ করতে চলেছে এবং তারপরে এরকম রিয়াকশন কিন্তু দেখা গেছে। বড় ব্যাংকগুলো মানে যেগুলো নিফটি ফিফটির মধ্যে বড় ব্যাংক সেগুলোতে পতন দেখা গেছে এবং কিছু ব্যাংকে আজকে তেজি দেখা গেছে। তো কি হয়, নিফটি ব্যাংক বলে একটা
একটা ইন্ডেক্স রয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছেন কতগুলো শেয়ার রয়েছে, 12খানা শেয়ার রয়েছে এবং টপ শেয়ার কোনগুলো, এই এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলোই কিন্তু সব থেকে বড় শেয়ার রয়েছে। তো সেবি কিছু নিয়ম চালু করছে, যেটা কবে থেকে শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন, এই 31শে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে। তো কি সেই নিয়ম চলুন একটু দেখে নিই। তো এই ইন্ডেক্সে কিছু অ্যাডজাস্টমেন্ট করা হবে। তো আগে এই ব্যাংক নিফটি এতে কতগুলো শেয়ার ছিল দেখতে পাচ্ছিলেন যে 12খানা শেয়ার ছিল, তো সেই যে শেয়ারের সংখ্যা সেটাও বাড়ানো হবে। তো এই ব্যাংক নিফটিতে মোট 14খানা স্টককে কিন্তু রাখা হবে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোর ওয়েটেজ কেমন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক এর ওয়েটেজ রয়েছে 27%, তারপরে আইসিআইসিআই ব্যাংক এদের ওয়েটেজ 23% এবং স্টেট ব্যাংক এদের ওয়েটেজ কত রয়েছে এই 9%-এর উপরে। তো এই যে ওয়েটেজ গুলো এগুলোও কিন্তু কমানো হবে। তো কিরকম কমানো হবে তো চলুন দেখে নিই। দেখতে পাচ্ছেন টপ 3খানা যে কোম্পানি থাকবে তারা সর্বোচ্চ একটা কোম্পানি 19%, তারপরে একটা 14% এবং তারপরে একটা 10% স্টেক রাখতে পারবে। তো বর্তমানে যদি দেখেন এই এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক এদের কিন্তু এই নির্ধারিত যে লিমিট তার অনেক উপরেই রয়েছে, মানে ইন্ডেক্স থেকে এই শেয়ারের যে ওয়েটেজ এগুলো কিন্তু কমে যাবে। এবং আগে কি হতো, যে কোনো একটা কোম্পানি সর্বোচ্চ 33% ওয়েটেজ এই ইন্ডেক্সে রাখতে পারতো, তো সেই যে ওয়েটেজ সেটা অনেকটাই কমবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন টপ 3খানা যে কোম্পানি থাকবে তাদের টোটাল পার্সেন্টেজ এই 45%-এর নিচে হতে হবে। আর বর্তমানে কত পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, এই 27, 23, 50 আর 9, 59, তো 60-এর কাছাকাছি ধরুন। তো এই টপ 3খানা কোম্পানির মোট ওয়েটেজ এই 45%-এর বেশি কিন্তু থাকতে পারবে না। তো এই কারণেই যদি দেখেন এই আইসিআইসিআই ব্যাংক এতে আউটফ্লো আসতে পারে $351 মিলিয়ন কাছাকাছি এবং অন্যদিকে এইচডিএফসি ব্যাংক এখানে আউটফ্লো আসতে পারে $331 মিলিয়ন কাছাকাছি। তো অন্যদিকে কোনগুলোতে ইনফ্লো বাড়বে, যেই কোম্পানিগুলো এই ইন্ডেক্সে এন্ট্রি নেবে যেমন ইয়েস ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এগুলোতেই কিন্তু টাকার ইনফ্লো বাড়বে। তো কেন বাড়বে, এই ইন্ডেক্স মানে কি, মানে এটা একটা স্টকের পোর্টফোলিও বলতে পারেন। তো অনেকে যখন ইন্ডেক্স ফান্ডে টাকা লাগায় তার সঙ্গে সঙ্গে ব্যাংক নিফটির যে ইটিএফ রয়েছে সেখানে টাকা লাগায়, তখন সেই যে টাকা সেটাই পার্সেন্টেজ অনুযায়ী এই কোম্পানিগুলোতে চলে যায়। তো যেহেতু কোম্পানিগুলোর ওয়েটেজ কমে যাবে তাই সেই কোম্পানিগুলোতে যে টাকার ইনফ্লো কমবে এবং যেহেতু এই ইয়েস ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এগুলোই ইন্ডেক্সে ঢুকছে সেই কারণে কিন্তু এই যে ইনফ্লো সেগুলো এই কোম্পানিতে বাড়বে। তো এই খবরেই দেখতে পাচ্ছেন বড় ব্যাংকগুলো আজকে মার্কেটকে নিচের দিকে নামিয়েছে এবং অন্যদিকে এই দুটো ব্যাংক আজকে কিন্তু মোটামুটি ভালো পারফর্মই করেছে। এরপরে চলুন দেখে নিই সেই সব শেয়ারগুলো যেগুলো আজকে টপ গেনার এবং টপ লুজার লিস্টে ছিল। তো প্রথমেই যদি কথা বলি এই সান ফার্মা অ্যাডভান্স রিসার্চ কো লিমিটেড, তো এই স্টকটা দেখতে পাচ্ছেন 20%-এর আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে, তো আরো একটা কোম্পানি মার্কেটে রয়েছে সান ফার্মা। তো বলতে পারেন সেই যে সান ফার্মা তার যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে সেই ব্যাপারে রিসার্চ ডেভেলপমেন্ট এই কাজগুলো কিন্তু এই কোম্পানি করে থাকে, মানে বহু অ্যাডভান্স লেভেলের কাজ এই কোম্পানিতে হয়। তো যদি দেখেন এই কোম্পানিগুলো মোটামুটি একটা ফ্ল্যাট পারফরমেন্স দেয় এবং তারপরে যখন কোনো বড় খবর আসে তখন কিন্তু এরকম র্যালি দেখিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে পড়েও যায়। তো আজকে কি খবর এরকম 20%-এর আপার সার্কিল লাগালো। তো দেখতে পাচ্ছেন ইউএস এর যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে তারাই কোম্পানির ব্যাপারে ফেভারেবল জাজমেন্ট সামনে রেখেছে, মানে এমন কিছু রায় সামনে রেখেছে যেগুলো এই কোম্পানির পক্ষে এসেছে। তো কিসের জন্য এই রায় দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে সেবাজি পিআরপি এই ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন এই যে সেবাজি এটা কি, বেনজাইন অ্যালকোহল অ্যান্ড প্রোপিলিন যে গ্লাইকল রয়েছে তার একটা ফ্রি ফর্মুলেশন। কাদের ফ্রি ফর্মুলেশন দেখতে পাচ্ছেন, এই ফেনোবারবিটাল সোডিয়াম পাউডারের, তো যেটা ইনজেকশনে ব্যবহার করা হয়। এবং এই যে জিনিসটা এটাকে কিন্তু ইউএস এর যে এফডিএ রয়েছে তারাও এই নিওনেটাল সিজার এই ট্রিটমেন্টের জন্য অ্যাপ্রুভাল দিয়েছে। তো এটা এই কোম্পানির জন্য একটা সাময়িক রায় হিসেবে কাজ করেছে, মানে একটা ভালো স্বস্তির খবর এনেছে এবং তারপরে 20%-এর আপার সার্কিল লাগিয়েছে। তবে এই যে রায় কোর্টে বেরিয়েছে এর বিরুদ্ধে অ্যাপিল করার জন্য 60 দিন সময় কিন্তু দেওয়া হয়েছে। তো সেই বিরুদ্ধে যদি অ্যাপিল হয় এবং এই রায় এই কোম্পানির বিপক্ষে আসে তাহলে কিন্তু এই শেয়ারটা আবার পড়তে পারে। তো মোটামুটি বর্তমানে যে খবরটা এসেছে সেটা কিন্তু কোম্পানির পক্ষে। তারপরে ওয়াকার লিমিটেড, তো গতকাল এরকম ইউএস এফডিএ এর তরফ থেকে একটা অ্যাপ্রুভাল পেয়েছিল, তারপরে এরকম 20%-এর আপার সার্কিল লাগিয়েছিল এবং আজকেও দেখতে পাচ্ছেন মোটামুটি একটা তেজি দেখা গেছে। তবে সেই যে তেজি সেটা কিন্তু আস্তে আস্তে আবার নিচের দিকে নেমেছে। তারপরে এই একজন নোবেল ইন্ডিয়া এটা 3.20% বাড়লো। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ এটা শুরু থেকেই তেজিতে ছিল, তো 5.91% বেড়েছে। তারপরে স্নাইডার ইলেকট্রিক এটা 4.65% বাড়া। মিন্ডা কর্প এটা 3.45% বেড়েছে। তারপরে জিন্স, ন্যাটকো ফার্মা, এই জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স, বিড়লা সফট, অ্যাঞ্জেল ওয়ান এগুলোতে মোটামুটি একটা তেজি দেখা গেছে। আর এরপরে যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি, তো এই বাজাজ হাউসিং ফাইন্যান্স লিমিটেড এটা 7%-এর উপরে পড়েছে। তো কি কারণে পড়েছে, কোম্পানিতে একটা ব্লক ডিল হয়েছে এবং তারপরে পড়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে প্রমোটার রয়েছে তারাই 16.66 কোটি শেয়ার বিক্রি করেছে, মানে সংখ্যার হিসাবে। আর কত টাকাতেই বাল্ক ডিল হয়েছে দেখতে পাচ্ছেন, এই 95 টাকা 30 পয়সাতে এই যে বাল্ক ডিল সেটা কিন্তু হয়েছে। তো কোম্পানি তাদের এই 2% স্টেক প্রায় 1588 কোটি টাকাতে বিক্রি করেছে। তো এই ব্লক ডিল যেহেতু আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে নিচে হয়েছিল তো সেই কারণে কিন্তু স্টক পড়েছে। তো স্টকটা শুরুতে আরো অনেকটা পড়েছিল এবং তারপরে আস্তে আস্তে রিকভার করে এই 97.80
এক মাসে বন্ধ হয়েছে। তো কোম্পানি কি কারণে এই ব্লক ডিল আনলো, মানে কোম্পানির প্রমোটার কি কারণে বিক্রি করলো? তো এটা কিন্তু কোম্পানিকে বিক্রি করতেই হতো। তো যদি এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, কোম্পানির প্রমোটারের কাছে বর্তমানে কত রয়েছে? 88.70% শেয়ার। তো যে কোনো কোম্পানিকে মার্কেটে লিস্ট হওয়ার 3 বছরের মধ্যে এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেটা 75%-এর নিচে নামিয়ে আনতে হয়। তো সেই কারণেই কিন্তু কোম্পানি এই শেয়ার বিক্রি করতে বাধ্য। তো দেখতে পাচ্ছেন এই 2% কমার পরে এটাই 86.70-এর কাছাকাছি আসবে, এবং তারপরেও কোম্পানিকে প্রায় কিন্তু 11%-এর কাছাকাছি স্টেক এরকম বিভিন্ন বাল্ক ডিল, ব্লক ডিল এর মাধ্যমে বিক্রি করতে হবে। তো শুধুমাত্র একটা বাধ্যবাধকতার কারণে এই কোম্পানির প্রমোটার আজকে তাদের স্টেক বিক্রি করেছে। আর এই বাল্ক ডিল ডিসকাউন্টে হয় স্টকটাও কিন্তু পড়েছে। তারপরে জিআরএসি এতে 4.42%-এর কাছাকাছি পতন দেখা গেছে। সিটি ইউনিয়ন ব্যাংক এটা 3.87% ডাউন হয়েছে। ওয়েলস্পান লিভিং এটা 4%-এর উপরে পড়া। তো এতে একটা তেজি দেখা গিয়েছে। যদি দেখেন একদিনে প্রায় কিন্তু 8%-এর উপরে বেড়েছিল, এবং তারপরে দুদিন ধরে নিয়মিত কিন্তু নিচের দিকেই পড়ছে। তো মোটামুটি যেই প্রাইসের কাছ থেকে বেড়েছিল সেই প্রাইসের কাছাকাছি কিন্তু আবার চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই 3-4 দিন ট্রেডিং সেশনের পরে মাত্র 0.4% বাড়া রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে সারেগামা ইন্ডিয়া এতেও 3%-এর কাছাকাছি পতন দেখা গেছে। আর এরপরে যদি নিফটির কথা বলি, তো দেখতে পাচ্ছেন 15টা কোম্পানি আজকে পজিটিভ বন্ধ হয়েছে, এবং 35টা কোম্পানি নেগেটিভে বন্ধ হলো। আর কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো তো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন প্রথমে এশিয়ান পেন্টের নাম রয়েছে 3%-এর উপরে বেড়েছে। তারপরে ডক্টর রেড্ডি এটা 1.30% বাড়া। মারুতি এটা 0.92% বেড়েছে। ভারতী এয়ারটেল এটা 0.87% বাড়লো, এবং এর সঙ্গে সঙ্গে এই এসবিআই লাইফ এটা 0.68% বেড়ে বন্ধ হয়েছে। আর পড়েছে কোনগুলো তো চলুন সেগুলোও দেখে নিই। তো পড়া শেয়ারের মধ্যে এই ইন্ডিগো, তার সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংক, তারপরে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এইগুলো আজকে লিড দিয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।